ইন্ডিয়া জোটের অন্দরে উপজোটের ছায়া, দফায় দফায় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক, তৃণমূল সেনাপতির কি কথা হলো? আপ নেতা রাঘব চাড্ডা সঞ্জয় সিং এর সঙ্গেও বৈঠক করেন, সেখানেও বা কি কথোপকথন হয়েছে, সব বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, দেখো, গতকাল ইন্ডিয়া জোটের বৈঠকের পর আজ সকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা বিরোধী বিশেষত আঞ্চলিক দলগুলির সক্রিয়তা নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সকালে অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন, তার পরবর্তী ক্ষেত্রে সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা তার সঙ্গে দেখা করতে যান এবং তার মাঝে রাঘব চাড্ডা যান সঞ্জয় রাউতের বাড়িতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেল 4টে নাগাদ তিনি দিল্লি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন এবং দিল্লি থেকে তিনি সোজা পৌঁছে যান মুম্বাই। সেখানে তিনি উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেছেন। কি প্রয়োজন, হঠাৎ একের পর এক বৈঠকের প্রয়োজন কি এবং শুধুমাত্র আঞ্চলিক দলগুলির মধ্যেই বা কেন বৈঠক হচ্ছে, এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর সেখানে যে খবর আমাদের সামনে উঠে আসছে যে কংগ্রেসকে বাদ রেখে এই যে জোটের অভ্যন্তরে আঞ্চলিক দলগুলোর অতি সক্রিয়তা, তাতে খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠে আসছে যে তাহলে কি একটি সমান্তরাল জোট তৈরির চেষ্টা। এবার প্রশ্ন হচ্ছে যে কেন এই সমান্তরাল জোট তৈরির চেষ্টা? তার একটাই কারণ, বিরোধী আঞ্চলিক দলগুলি মনে করছে যে সরকার গঠনের ক্ষেত্রে কংগ্রেস যেভাবে বিজেপিকে ওয়াক ওভার দিচ্ছে তা উচিত নয়। এক্ষেত্রে কংগ্রেসের তরফে বা বিরোধী দলগুলোর তরফে অত্যন্ত সক্রিয়তা বা আরো সক্রিয়তার প্রয়োজন ছিল। এছাড়াও ইন্ডিয়া জোটের নেতৃত্ব, বিশেষত ইন্ডিয়া জোটে কোনো সিদ্ধান্তের কল নেওয়ার ক্ষেত্রে কেন কংগ্রেস বরাবর কল নেবে সেই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠছে, যখন সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেসের কাঁধে ভর করেই এই বিজেপিকে আটকে দেওয়া সম্ভব হয়েছে বলে তারা মনে করছে। কংগ্রেস বিরোধী দলনেতার পদ অফিসিয়ালি পেতে চলেছে 99টা আসন পেয়ে, কিন্তু তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি বা শিবসেনা তারাও যে কোথাও পিছিয়ে নেই এবং তাদেরও যে সমান অধিকার রয়েছে সেই বার্তাটাই কিন্তু কোথাও কংগ্রেসকে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে রাজনৈতিক মহলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিলে তুমি জ্যোতির্ময়, ধন্যবাদ। আর সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এই উইকেন্ডেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। আর তার আগে মন্ত্রিত্বের ভাগ বাটোয়ারা নিয়ে আলোচনাও চলছে। সূত্রের খবর, শরিকদের তরফে নামি দামি মন্ত্রক চেয়ে তদবির করা হচ্ছে। আর এই অবস্থায় বাংলার ভাগ্যে কতটা শিকে ছেড়ে এখন সেটাই দেখার। তৃতীয় দফায় নরেন্দ্র মোদীর সরকার গড়ার দোরগোড়ায়, কিন্তু এবার নরেন্দ্র মোদীর শরিক নির্ভরতা অনেক বেশি। এবং শুধু নির্ভরতা বেশি তাই নয়, শরিকরা নানা রকম বায়না করছেন। এটাই এনডিএ শিবিরের অন্দরের খবর। সূত্রের খবর, এনডিএর দুই গুরুত্বপূর্ণ শরিক দলের প্রধান নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু একাধিক পূর্ণমন্ত্রী দাবি করেছেন। বিধানসভায় জয়ের পাশাপাশি লোকসভায় 16টি আসন পেয়েছে চন্দ্রবাবু নাইডুর দল। তার জেরে চন্দ্রবাবু 3 ওজনদার পূর্ণমন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী এবং স্পিকার পদ চেয়েছেন বলে সূত্রের খবর। সঙ্গে অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস চেয়েছেন। তেমনি জেডিইউ 12টি আসনের দৌলতে 4 পূর্ণমন্ত্রী ও 1টি প্রতিমন্ত্রীর পদ চেয়েছে বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, নীতিশের তদবিরের তালিকায় রয়েছে রেল, গ্রামোন্নয়ন, জলসম্পদের মতো মন্ত্রক। তার সঙ্গে তিনিও নাকি রাজ্যের জন্য বিশেষ প্যাকেজের দাবি করেছেন। এছাড়াও শোনা যাচ্ছে ছোট দলগুলির মধ্যে চিরাগ পাসওয়ানের এলজেপি একটি পূর্ণ ও একটি প্রতিমন্ত্রীর পদ চেয়ে বসে আছেন। মহারাষ্ট্রে 7টি আসন পেয়েছে একনাথ শিন্ডের শিবসেনা, তাদের তরফেও একজন পূর্ণ ও একজন প্রতিমন্ত্রীর পদ চাওয়া হয়েছে বলে খবর। মন্ত্রিত্ব পেতে চায় আরএলডি, জেডিএস এর মতো দলও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঝোঁক বুঝে কোপ মারতে চাইছে এনডিএ শরিকরা। ফলে সব দিক সামাল দিতে গিয়ে এবার কিন্তু বিজেপি তার নিজের দলের কজনকে মন্ত্রী করতে পারবে তা নিয়ে অনেক সংশয় তৈরি হয়েছে। এই টানাটানির বাজারে কোপ পড়তে পারে বাংলায়। 2019-এ এ রাজ্যে 18টি আসন পেয়েছিল বিজেপি। সেবার বাংলা থেকে 4 জনকে মন্ত্রী করেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। তবে কাউকেই পূর্ণমন্ত্রী করা হয়নি। এবার আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে 12-এ। ফলে এবার বাংলার সাংসদদের, বিজেপি সাংসদদের মন্ত্রিসভায় খুব কম দেখা যেতে পারে। যদি দেওয়াও হয় মন্ত্রিত্ব, বড়জোর 1 থেকে 2 জনকে, 2-এর বেশি আপাতত নয়। তাও আবার পূর্ণমন্ত্রী হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। মন্ত্রী হলে কারা জায়গা পাবেন তা নিয়ে জোর চর্চা চলছে। বেশ কয়েকটি নাম ইতিমধ্যেই হাওয়ায় ভাসছে। যেমন মতুয়া ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এবারও শান্তনু ঠাকুরকে মন্ত্রী করা হতে পারে বলে জল্পনা। উত্তরবঙ্গের দিক থেকে জোরালো নাম আলিপুরদুয়ারের মনোজ টিগ্গার। আবার এটাও শোনা যাচ্ছে সুকান্ত মজুমদারকে মন্ত্রী করে রাজ্য সভাপতির দায়িত্ব অন্য কাউকে দেওয়া হতে পারে। নাম ভাসছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও। তবে কোনো কিছুই চূড়ান্ত নয়। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে রাজ্যের 12 জন বিজেপি সাংসদই দিল্লি পৌঁছেছেন। 11টায় পার্লামেন্টারি বোর্ডের মিটিং আছে, যোগ দিতে হবে। মোদীজির শপথ আছে সোমবার,
তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন, ভারতবাসীর স্বপ্ন সফল হচ্ছে, এটুকুই বলা। সূত্রের খবর, মন্ত্রিত্বের বন্টন নিয়ে দফায় দফায় শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন জেপি নাড্ডারা। বিজেপির ভেতরেও চলছে নানা হিসেব নিকেশ। ফলে এবার শরিকি চাপ বিজেপিকে প্রায় নাস্তানাবুদ করে দিচ্ছে। ওই যে সরকার গঠন হয়তো সম্ভব হবে, কিন্তু সরকার গঠনের পর মসৃণভাবে সেই সরকারকে পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জেস থেকে যাবে। দিল্লি থেকে রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আর এর মধ্যে আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে আগামীকাল দিল্লিতে নবনির্বাচিত প্রার্থীদের নিয়ে বৈঠকে বসতে চলেছে বিজেপি। ইতিমধ্যেই দিল্লিতে বাংলা থেকে নির্বাচিত 12 প্রার্থী, বাংলার কয়েকজন জয়ী প্রার্থীকে নিয়ে আলাদা বৈঠকের সম্ভাবনাও রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলা থেকে কয়েকজনের স্থান পেতে পারেন, সম্ভাবনা কাদের সেই নিয়ে যেমন জল্পনা চলছে, কিন্তু কারা কারা থাকবেন সব বিষয়ের আপডেট আমাদের প্রতিনিধি সৌরভের কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। সৌরভ। লিমা, প্রথমেই বলার, কালকে সকাল 11টার সময় সারা দেশ থেকে নবনির্বাচিত বিজেপির সাংসদদের নিয়ে বিজেপির কেন্দ্রীয় স্তরে এই বৈঠক হবে। সেই বৈঠকে বাংলা থেকে 12 জন সাংসদ ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন এবং আগামীকালের ওই 12 জনের মধ্যে কয়েকজনের নাম মন্ত্রিসভায় সম্ভাব্য তালিকাভুক্ত হতে পারে এমন কয়েকজনের নাম নিয়ে কিন্তু এই মুহূর্তে বাংলা বিজেপিতে আলোচনা তুঙ্গে। একজন অবশ্যই অভিজিৎ গাঙ্গুলি এবং অন্যদিকে খগেন মুর্মু, শান্তনু ঠাকুরের নাম নিয়ে যথেষ্ট পরিমাণে আলোচনা চলছে জয়ন্ত রায় এবং শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী, তার নাম নিয়েও কিন্তু আলোচনা চলছে। তবে এই জল্পনা বা চর্চার পর কোন নামে শিলমোহর দেবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তা অবশ্যই দেখার। তবে আগামীকালের এই বৈঠক এবং বৈঠকে কার কার সঙ্গে আলাদা করে কথা বলেন নরেন্দ্র মোদী, সেদিকে কিন্তু তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। সৌরভ, অনেক ধন্যবাদ তোমায়। 4 জুন শেয়ার বাজারে ধস নিয়ে মোদি শাহকে নিশানা করলেন রাহুল গান্ধী। 1 জুন বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশের পরে বিরাট উত্থান হয়েছিল শেয়ার বাজারে, কিন্তু 4 তারিখ ভোটের ফল এনডিএর পক্ষে আশানুরূপ না হওয়ায় শেষ হয় বাজারে ধস নামে শেষ মুহূর্তে। রাহুলের দাবি, অভ্যন্তরীণ সমীক্ষায় বিজেপি জানতো যে তারা নির্বাচনে 220-র বেশি আসন পাবে না, আর তা সত্ত্বেও বুথ ফেরত সমীক্ষাকে প্রভাবিত করে মানুষকে বিভ্রান্ত করা হয়। আর সেই প্রসঙ্গ তুলে যৌথ সংসদীয় কমিটি দিতে তদন্তের দাবি জানিয়েছে রাহুল গান্ধী। प्रधानमंत्री ने 2-3 बार 4 बार देश को कहा कि स्टॉक मार्केट तेजी से आगे बढ़ने जा रही है। बीजेपी का ऑफिशियल जो इंटरनल सर्वे था वो उनको 220 सीट दे रहा था। 3 जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है और 4 जून को खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है। 30 लाख करोड़ रुपए का लॉस होता है। हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है। जो फेक एग्जिट पोलस्टर्स हैं और ये जो फॉरेन इन्वेस्टर्स हैं, इनके बीच में क्या कोई रिश्ता है, और अगर रिश्ता है तो क्या है? हम जेपीसी चाहते हैं, हम इन्वेस्टिगेशन चाहते हैं और देश इसकी सच्चाई जानना चाहता है। और ये जो बात 30 लाख करोड़ की करते हैं राहुल गांधी जी, मुझे ध्यान आ गया कि क्यों देश की जनता का राहुल गांधी जी पर जरा भी विश्वास नहीं, क्योंकि वो ये भी नहीं समझते कि ये तो वैल्यूएशन है। वैल्यूएशन से मतलब नहीं है, जो खरीद और बेच होती है उसी का मतलब होता है, और उसमें फॉरेनर्स ने नुकसान पाया, भारत के निवेशकों ने लाभ लिया है। तो रिटेल इन्वेस्टर्स भारत के इस दौरान भी लाभ लिया, और फिर आज के दिन मार्केट फिर एक बार जो 3-4 दिन पहले थी उस मार्केट पे फिर एक बार पहुंच गई, जब स्पष्ट हो गया कि मोदी सरकार आ रही है, मोदी जी प्रधानमंत्री बनने जा रहे हैं। বিজেপির রাজ্য সভাপতি প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের। দুর্বল সময় শক্ত খুঁটি খোঁজে দল, আমার উপর আস্থা রাখলে ভালো, বাকিটা সর্বভারতীয় নেতৃত্বের সিদ্ধান্ত। লোকসভায় বঙ্গ বিজেপির ভরাডুবির পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। আচ্ছা, তাহলে কি নিজেকেই বঙ্গ বিজেপির খুঁটি বলে ইঙ্গিত করলেন দিলীপ? দলের মধ্যে অনেকেরই অনেক ইচ্ছা থাকে,
দলের যারা ডিসিশান নেন তারা ঠিক করবেন। যখন এই ধরনের সমস্যা আসে তখন মানুষের মন একটুখানি দুর্বল হয়, বিভ্রান্তি হয়, তারা একটা শক্ত খুঁটি খোঁজে, একটা শেল্টার চায়। তখন তাদের মাথায় যার যেমন কল্পনা আছে তারা ভাবেন, তাদের মতামত দেন। কর্মীদের যদি আমার উপরে আস্থা থাকে এটা ভালো কথা। বাকি এখন পার্টি চলছে, যারা চালাচ্ছেন বা সর্বভারতীয় স্তরে যারা ডিসিশন নেন তারা নেবে। ভোটে হারের পর বিস্ফোরক তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। জেলায় দলের অনেকে আছেন যারা দু নৌকায় পা দিয়ে চলেছেন। দলে এমন যারা আছেন তাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে দাবি দেবাংশুর। তার দাবি, বিষয়টা দলকে তিনি জানিয়েছেন। দল ব্যবস্থা নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করলে 26-এর ভোটে পূর্ব মেদিনীপুর সব বিধানসভা আসনে জয়ের বিষয়ে আশাবাদী দেবাংশু। আমার ব্যক্তিগতভাবে ধারণা অনেকগুলো জায়গাতে আমাদের এখনও রিপেয়ারিং করতে হবে এবং সেটা আমাদের দল জানেন। দলকে আমি আমার মতো করে জানিয়েছি। প্রত্যেকটা রাজনৈতিক দলে এমন কিছু কিছু মানুষ অবশ্যই থাকেন যারা সবসময় দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করেন। সেটা বিজেপির মধ্যেও আছে, সেটা আমার দলের মধ্যেও আছে। আমার দলে যারা রয়েছেন তাদেরকে চিহ্নিতকরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং করে সংগঠনকে শক্তিশালী করে আমার মনে হয় আগামী 26-এর নির্বাচনের জন্য ঝাঁপানোর চেষ্টা করলে আমাদের ফলাফল 26-এ অবশ্যই ভালো হবে। আমরা 4টে অ্যাসেম্বলি জিতেছিলাম 2021-এ। আমার ধারণা এবার 7টার মধ্যে আমরা 7টাই জেতার ক্ষমতা রাখি। সেইভাবে যদি আমরা এগোতে পারি। বৃহস্পতিবার বিকেলে ঝড় বৃষ্টিতে স্বস্তি পেল শহর, সেটা ঠিকই, কিন্তু এর মাঝেই একটা বিপত্তি ঘটে গেছে। দমদম বিমানবন্দরের কাছে নারায়ণপুরে 2 কিশোরের প্রাণ গেল বজ্রাঘাতে, আহত আরও 2। বেড়াবেড়ির বাসিন্দা মৃত 2 কিশোরের একজনের বয়স 18 আর আরেকজনের বয়স 16 বছর। বৃষ্টিতে মাঠে খেলার সময় বাজ পড়ে। ঠিক কি ঘটেছিল আমরা একটু ডিটেলে জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, লিমা, নারায়ণপুরে বাজ পড়ে 1 নাবালক সহ মৃত 2 এবং আহত 2। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণপুর থানার পূর্ব বেড়াবেড়ি এলাকায় গ্রামেই বাজ পড়ে এবং 1 নাবালক সহ মৃত্যু হয়েছে 2 জনের এবং জখম হয়েছে আরো 2 জন। এবং পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর যে মৃত নাবালকের নাম হচ্ছে শফিকুল ইসলাম, বয়স 17, এবং আরেকজনের নাম হচ্ছে আমির হোসেন, 18 বছর বয়স। এবং জখম 2 জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আরজিকর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যার নাম হচ্ছে সানোয়ার হোসেন। এবং স্থানীয়দের দাবি যে এদিন বিকেলে একটি খেলার মাঠে বেশ কয়েকজন বৃষ্টি হচ্ছিল বলে ফুটবল খেলছিল। হঠাৎই এই বজ্রাঘাতে 2 জন আচমকাই তার বজ্রাঘাত পড়ে এবং তারপরেই মাটিতে লুটিয়ে পড়ে 2 জন এবং তাদেরকে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলেও ঘোষণা করে এবং বাকি 2 জনের মধ্যে একজন। রঞ্জিত, তুমি নজর রাখো আপাতত, ধন্যবাদ। ক্যারিয়ারের শেষ ম্যাচে জয় পেলেন না সুনীল ছেত্রী। 94 গোলেই থামলেন ক্যাপ্টেন। প্রাক বিশ্বকাপের ম্যাচে কুয়েতের কাছে আটকে গেল ভারত, ফল গোল শূন্য। প্রাক বিশ্বকাপের 3য় রাউন্ডে ওঠার লড়াই কঠিন করে ফেলল স্টিমাচের ছেলেরা। রাজ্য সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডিজাইন করা সোনার চেন উপহার সুনীল ছেত্রীকে। 19 বছর খেলেছেন সুনীল। 19টা গিনির কাজ করা সোনার চেন উপহার দেওয়া হয়েছে, আর সেই গিনির ডিজাইন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুনীল ছেত্রীকে বাংলার ফুটবলের উন্নতিতে সুনীলকে প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ দুপুরে সুনীলের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর। ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে বাংলার ফুটবলের সঙ্গে যুক্ত থাকার প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর হয়ে আমি ওকে সম্বর্ধিত করি। মাননীয় মুখ্যমন্ত্রী ডিজাইন করা একটা 19টা কয়েনের একটা সোনার চেন, শুটলেন, শাড়ি এবং 19টা হলুদ গোলাপ ফুল রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমি তুলে দিয়েছি।